দফায় দফায় বৈঠকেও মৌলিক সংস্কারে একমত হতে পারছে না দলগুলো। দ্বিতীয় ধাপে 15টির মধ্যে ঐক্যে পৌঁছেছে মাত্র 7টিতে। চলতি মাসে জাতীয় সনদ তৈরির আশাবাদ কমিশনের। বন্ধ করে দিছে, এখন আদৌ হবে নাকি এটা আসলে সন্দেহজনক। এই কাজটা হচ্ছিল, আমরা আশীর্বাদই নিয়েছিলাম, কিন্তু এটা এখন অভিশাপে দাঁড়ায় গেছে। ঢাকা এলিভেটেডের পূর্ণাঙ্গ সুবিধা পেতে আরও প্রায় 1.5 বছরের অপেক্ষা। প্রশাসনিক জটিলতা কেটে যাওয়ায় আবারও কর্মী নিয়োগ শুরু। চালু হলে রাজধানীর যানজট নিরসনের আশাবাদ। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের 35% শুল্ক আরোপে রফতানিমুখী শিল্পে ক্ষতির শঙ্কা। সতর্কতার সঙ্গে শুল্ক ভার কমানোর আলোচনা এগিয়ে নেওয়ার পরামর্শ ব্যবসায়ীদের। রেকর্ড বৃষ্টিতে ডুবল ফেনী। 3 নদীর বেড়িবাঁধের ভাঙন আরও বৃদ্ধি। 25 গ্রাম প্লাবিত। কোমর পানিতে তলিয়ে রাস্তাঘাট, ঘরবাড়ি। দুর্ভোগ চরমে, প্রস্তুত 131টি আশ্রয়কেন্দ্র। এবং ভরা মৌসুমেও নওগাঁয় চালের পাইকারি মোকামে মাস জুড়ে অস্থিরতা। বস্তা প্রতি 400 থেকে 450 টাকা বাড়তি দরে বিক্রি। কৃত্রিম সংকট তৈরি করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। সকালের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। দফায় দফায় আলোচনার পরও মৌলিক বিষয় সংস্কারে একমত হতে পারছে না রাজনৈতিক দলগুলো। দ্বিতীয় ধাপে 15টি বিষয়ে আলোচনায় শর্ত সাপেক্ষে ঐক্যমত্য তৈরি হয়েছে 7টিতে। ঐক্যমত্য কমিশনের আশা, সবার মতামতের ভিত্তিতে চলতি মাসেই জাতীয় সনদ তৈরি সম্ভব হবে। আর সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও দলগুলোর সঙ্গে আলোচনা হতে পারে। ফারুক ভাই রবিনের রিপোর্ট। প্রথম ধাপে ঐক্য হয়নি এমন সব প্রস্তাব নিয়ে গত 3 জুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিষয়ভিত্তিক সংলাপে আলোচনা হওয়ার কথা রয়েছে 20টির মতো মৌলিক ইস্যুতে। এখন পর্যন্ত 10 দিনে আলোচনা হয়েছে মোটা দাগে 15টি বিষয়ে। এর মধ্যে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, প্রধান বিচারপতির নিয়োগ পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমার বিধান নিয়ে আইন প্রণয়ন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ ও উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপন। এই 7টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে এনসিসি বা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ, রাষ্ট্রের মূলনীতি, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতি নির্বাচন, সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতির মতো মৌলিক বিষয়ে এখনও দলগুলোর অবস্থান বিপরীতমুখী। এছাড়া নারী আসন ও তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়েও রয়েছে মতভিন্নতা। এ অবস্থায় অমীমাংসিত এইসব বিষয়ের ভবিষ্যৎ কি? অবশ্য এখনো আলোচনাতেই আস্থা রাখতে চায় ঐকমত্য কমিশন। আলাপ আলোচনার একটা কৌশল হতে পারে, যেগুলো সহজে একমত হওয়া যায় সেগুলোতে ঐক্যমত্যে পৌঁছে তারপরে অপেক্ষাকৃত দুরূহ যেগুলো, যেখানে মতদ্বৈততা ব্যাপক, সেগুলোতে পরবর্তীতে আরও আলোচনা হবে। আলোচনাটা অব্যাহত থাকবে। আমরা আশা করি যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটা পর্যায়ে পৌঁছতে পারবো। তবে এরপরও যদি এক জায়গায় আসা না যায় তখন কি হবে তা নিয়েও ভিন্ন ভিন্ন মত রাজনৈতিক দলগুলোর। যেগুলোতে ঐক্যমত হবে সেগুলো দিয়ে সনদ ঘোষণা করে দাও। আর যেগুলো হলো না, ভোট হওয়ার পরে তারা যদি মেজরিটি পায়, পার্লামেন্টে যে পাশ করে আইন করবে, অসুবিধা কি আছে? যদি কোনোভাবে সলিউশন না হয় সেটার উপর না দিয়ে বরঞ্চ সংস্কারের ভিত্তিতে পরবর্তী সংসদ নির্বাচনটা করতে হবে। যদি কোনোভাবেই কিছু না হয় মৌলিক বিষয়ে, তো তাহলে তো হাসিনার যুগের সিস্টেম রেখে তো এখানে নির্বাচন করা ডিফিকাল্ট হবে, এবং সেজন্য আমরা গণভোটের কথাই বলছি। কমিশন অবশ্য আশা করে ঐকমত্যের ভিত্তিতে চলতি মাসে জাতীয় সনদ তৈরি সম্ভব। সনদ বাস্তবায়নে 6টি বিকল্পের সুপারিশ থাকলেও তা নিয়ে পরবর্তীতে আলোচনা করতে চাই কমিশন। আমাদের এখনো টার্গেট যে জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ প্রণয়ন এবং স্বাক্ষর করা। কীভাবে এগুলো বাস্তবায়িত হবে, গণভোটের মাধ্যমে কিংবা যে গণপরিষদ, সেগুলো পরে সিদ্ধান্ত হবে। তো এই ধরনের 6টা আমরা বিকল্প কথা বলেছিলাম। তো আমরা ঐক্যমত্যে পৌঁছার পর সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে। সেই বিষয়টা নিয়ে আমরা আশা করি যে একমত হতে পারব। কমিশন বলছে মৌলিক বিষয়ে সংস্কারের জন্য ছাড় দিতে হবে সব পক্ষকেই। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে সময় বৃদ্ধি করে সকাল সন্ধ্যা সর্বাত্মক ব্লকেডের ডাক দেন শিক্ষার্থীরা, যা পালিত হয় পরদিন 10 জুলাই। শুধু রাজপথেই নয়, এদিন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেন 2 শিক্ষার্থী। যদিও 2 শিক্ষার্থীর আবেদনের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত বছর এই দিনে কোটা আন্দোলনকে ঘিরে চলতে থাকে নানান ঘটনা, যা জানবো মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে।
রক্তাক্ত জুলাই জুড়ে রাজপথে রচিত হয়েছে লড়াইয়ের নিত্য নতুন ইতিহাস। অনিশ্চয়তার দোলাচলে হার না মানা তারুণ্য অধিকার আদায় ছিল বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় ২৪-এর ৯ জুলাই অনলাইন এবং অফলাইনে পরের দিনের জন্য সকাল সন্ধ্যা লাগাতার বাংলা ব্লকেটের প্রচার চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা। করা হয় লিফলেট বিতরণ। এদিন ৪ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। ১০ জুলাই সকাল সন্ধ্যা বাংলা ব্লকেটের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা সহ সারা দেশে সড়ক মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে এই কর্মসূচি পালনের আহ্বান জানান শিক্ষার্থীরা। এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। পরদিনের কর্মসূচি ঘোষণা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, নিজ উদ্যোগে শিক্ষার্থীরা এই আন্দোলনে নামেনি। এই ইস্যুতে সরকার নিশ্চুপ থাকার কারণে এই ধরনের কর্মসূচি দিতে বাধ্য হয়েছে আন্দোলনকারীরা। লড়াই অবশ্যই অনেক চ্যালেঞ্জিং ছিল, কিন্তু এটা সফল হয়েছে একেবারেই বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের বিবেকবোধ ন্যায়বোধের জায়গা থেকে রাজপথে নেমে আসা অংশগ্রহণ, সেটার কারণে আসলে এটা গণঅভ্যুত্থানের রূপ নিতে পারছে। রাজপথে এখানে আন্দোলন করে এটার কিন্তু নিরসন হবে না। তৎকালীন সরকারের আইনমন্ত্রী জানান, ঘটনা ঘটছে আদালতে, রাজপথে আন্দোলন করে এটার নিরসন হবে না। সে সময়ের অ্যাটর্নি জেনারেলও আন্দোলনকে রাজনৈতিক রং দেবার চেষ্টা করেন। উস্কানিমূলক কাজে কারো ফাঁদে পা দিয়ে কোনো উপকার হবে না, কোনো কিছু হবে না, কোনো কিছু অ্যাচিভ করা যাবে না। এদিন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেন 2 শিক্ষার্থী, যার শুনানির জন্য পরদিন 10 জুলাই দিন ধার্য হয়। যদিও ওই 2 শিক্ষার্থীর আবেদনের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে, সাগরে ডুবে পর্যটক মৃত্যু বেড়েই চলেছে। কক্সবাজার সৈকতে ১১৭ কিলোমিটারে ঝুঁকিপূর্ণ 3টি পয়েন্টের লাইফগার্ড কর্মী থাকলেও হাতে গোনা, উদ্ধারে নেই ডুবুরি দলও। মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ হলে ক্ষতির মুখে পড়বে রফতানি খাত বহুমুখীকরণের প্রচেষ্টা, এমন শঙ্কা রফতানিকারকদের। তবে শুল্ক ভার কমাতে মার্কিন শর্ত মেনে নেয়ার আগে সরকারকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ তাদের। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ব বাণিজ্য সংস্থার আইনের চাপে যেন পড়তে না হয় তা মাথায় রেখেই এগিয়ে নিতে হবে আলোচনা। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রফতানি গন্তব্য। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতর ইউএসটিআর এর তথ্য, 2024 সালে দেশটিতে $840 কোটি রফতানির বিপরীতে বাংলাদেশ আমদানি করেছে $220 কোটি পণ্য ও সেবা। বাংলাদেশের দিক থেকে $600 কোটি বেশি এই বাণিজ্য ঘাটতি কমাতে 1 আগস্ট থেকে 35% শুল্ক আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। অথচ ভিয়েতনামের সঙ্গে $12,350 কোটি ঘাটতির পরও শুল্ক আরোপ হচ্ছে মাত্র 20%। অন্যদিকে ভারতের সঙ্গে $4,570 কোটি ঘাটতির পরও চলমান রয়েছে আলোচনা। এক্ষেত্রে বাংলাদেশ বৈষম্যের শিকার হচ্ছে কিনা সেই প্রশ্ন রেখে উদ্যোক্তারা বলছেন, মার্কিন প্রশাসনের নতুন সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে প্লাস্টিক, চামড়া, ইলেকট্রনিক্স সহ উদীয়মান রফতানি খাত। নতুন নতুন শিল্প বা ভ্যালুয়েটেড শিল্পগুলোতে আমরা একটা চ্যালেঞ্জের মুখে পড়ব। যদি নাকি ভিয়েতনামে 20% থাকে, তাহলে এখন ওই নতুন শিল্পগুলা দেখা যাবে যে ওইসব দেশেই গড়ে উঠতেছে যারা নাকি ট্যাক্স বেনিফিট বেশি পেয়েছে। কেন আমাদের সাথে কাজ করবে 15% আপনার বেশি দিয়ে? ইন্ডিয়া, পাকিস্তান এবং ভিয়েতনাম, এই তিনটের সাথে সামঞ্জস্য যদি থাকে তাহলে আমরা এই সেক্টর আপনার টিকে থাকবে। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রস্তাবিত পারস্পরিক শুল্ক চুক্তিতে যুক্তরাষ্ট্র কোনো দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করলে বাংলাদেশকেও তা করতে হবে। এমনকি কোনো দেশের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশকেও দিতে হবে। এই অবস্থায় সতর্কতার সঙ্গে শুল্কাভার কমানোর আলোচনা এগিয়ে নেওয়ার পরামর্শ রফতানিকারকদের। এমন কোনো কিছু করবে না যাতে আমাদের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হয় বা আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। রাষ্ট্র আগে,
তারপরে বাকি সবকিছু। এই মুহূর্তে ইউরোপিয়ান ইউনিয়নকে বাদ দিয়ে আমাদের কোনো কিছু চিন্তা করার কোনো অবকাশ নাই। এদিকে মার্কিন শর্ত মানতে গিয়ে যেন বিশ্ব বাণিজ্য সংস্থার আইন ভঙ্গ করে বাড়তি চাপে না পড়ে সরকার, সেদিকে বিশেষ নজর রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আলাপ আলোচনা অনেক কিছুই কিন্তু আমরা অলরেডি দিয়েছি। এখন যদি আমাদেরকে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালার বাইরে যে দ্বিপাক্ষিকভাবে কিছু দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে এবং সেটা আমরা স্বীকৃত হই, তাহলে হয়তো বা আমাদের কিছুটা কমতে পারে, কিন্তু সেইটা বাংলাদেশকে অন্যান্য বিষয়গুলো কিন্তু বিবেচনায় নিতে হবে। এর আগে গেল 2 এপ্রিল 37% শুল্ক আরোপ করার এক সপ্তাহ পর দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা আদায়ে 3 মাসের সময় বেঁধে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। নানা সংকটের মাঝেও চীন আমেরিকার বাণিজ্যিক টানাপোড়েনের জেরে সদ্য বিদায়ী অর্থবছরের 9% প্রবৃদ্ধি হিসেবে 39 বিলিয়ন মার্কিন ডলারের বেশি তৈরি পোশাক রফতানি করেছে বাংলাদেশ, যা আগের অর্থবছরের তুলনায় যেমন 3 বিলিয়ন মার্কিন ডলারের বেশি, তেমনি সাম্প্রতিক সময়ের রেকর্ড। স্বাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিজিএমই এর তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে পৃথিবীর বিভিন্ন দেশে 39.34 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের অর্থ বছর অর্থাৎ 2023-24-এ ছিল 36.15 বিলিয়ন মার্কিন ডলার। অথচ অর্থ বছরের বিশাল একটি সময় জুড়ে ছিল ঢাকা, সাভার এবং গাজীপুরে কথিত শ্রমিক অসন্তোষ সহ নানা জটিলতা। চায়নার সাথে আমেরিকার বাণিজ্যিক সম্পর্কের খানিকটা অবনতি হয়েছে, সেখান থেকে কিছু আরএমজির অর্ডার শিফট হয়েছে, তার কিছু অংশ বাংলাদেশেও এসছে। মূলত গত 6 মাসের বেশি সময় ধরে শুল্ক হার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের টানাপোড়েন চলছে। এই অবস্থায় মার্কিন বায়াররা চীনের অর্ডারের একটি অংশ যেমন বাংলাদেশকে দিয়েছে, তেমনি বাড়তি এসেছে ইউরোপ বায়ারদের অর্ডারও। যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি আমরা, যে কোনো স্টাইল হ্যান্ডেল করতে পারি, যে কোনো ধরনের গার্মেন্টস আমরা বানাতে পারি, যার জন্য পৃথিবীর যারা বড় বড় বায়ার আছে তাদের একটা আস্থার একটা স্থান এবং তারা খুব নিরাপদ বোধ করে যে বাংলাদেশে এই গার্মেন্টসগুলি রিপ্লেস করার জন্য। রেকর্ড পরিমাণ পণ্য রপ্তানি হলো সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি পরিবর্তনের কারণে অনেকটা দুশ্চিন্তা রয়েছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। আমাদের প্রবৃদ্ধি আরও বাড়বে, আমাদের ক্যাপাসিটি আছে। আমরা যদি বিভিন্ন পরিবেশ এবং বিভিন্ন জায়গা থেকে যদি আমরা সুযোগ সুবিধাগুলো পাই এবং ট্যারিফগত সমস্যার থেকে যদি আমরা উত্তরণ পাই, তাহলে আমাদের এই প্রবৃদ্ধি অনেক বেশি বেড়ে যাবে। বাংলাদেশ থেকে বছরে 8.5 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয় আমেরিকায়। এবার আমাদের প্রত্যাশা হচ্ছে যদি ট্যারিফ যদি একটা যৌক্তিক পর্যায়ে থাকে, ধরুন যেখানে ভিয়েতনামের 20%, সেখানে আমাদের যদি 35% হয়, এটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে টিকে থাকা। তো এটা যদি একটা যৌক্তিক পর্যায়ে থাকে, আমরা মনে করি আমাদের গার্মেন্ট এক্সপোর্ট দিন দিন বাড়বে আরও। 2024-25 অর্থ বছরে 9.73% প্রবৃদ্ধি হিসাবে 21.15 বিলিয়ন মার্কিন ডলারের নিটোয়ের পণ্য রপ্তানি হয়েছে। তৈরি পোশাক খাতে বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিশাল শ্রমবাজার। বিশেষ করে সদ্য বিদায়ী অর্থ বছরে নানা সংকটও তেমন বন্ধ ছিল না গার্মেন্টসের উৎপাদন, বরং বিদেশি বায়ারদের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হয়েছে নিত্য নতুন ডিজাইনের তৈরি পোশাক। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। এখনই নয়, আরও 1.5 বছর অপেক্ষা করতে হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পূর্ণাঙ্গ সুবিধা পেতে। কেননা শেয়ার পরিবর্তন, বিদেশি ঠিকাদার ও আদালতের স্থগিতাদেশে থেমেছিল কাজ। এর মধ্যে সকল জটিলতা কেটে গেলেও প্রকল্প বাস্তবায়নের কর্তৃপক্ষের নতুন প্রতিশ্রুতি কতটা রক্ষা হবে, সেটাই এখন নগরবাসীর বড় প্রশ্ন। ক্যামেরার পেছনে অনুপ দত্ত ও মোবারক শুভকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাবেন রিপোর্টার আলামিন তুষার। লোহার জংধরা নির্মাণ সামগ্রী ঢেকে রেখেছে প্রকৃতি, তাই তো লতানো বিরুৎ আর পাখিরা খুঁজছে নিজেদের জায়গা। জানান দিচ্ছে দিনের পর দিন পড়ে আছে নির্মাণ কাজ।
শেয়ার পরিবর্তন, বিদেশি ঠিকাদার প্রতিষ্ঠান পরিবর্তন এবং অর্থায়ন নিয়ে নানা জটিলতার সঙ্গে আদালতের স্থগিতাদেশ সহ নানা জটিলতায় ঢাকার যানজট নিরসনের স্বপ্ন নিয়ে শুরু হওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ যেন শেষই হচ্ছে না। প্রকল্পের দ্বিতীয় ধাপের এই অংশের অর্থাৎ বনানী রেলওয়ে স্টেশন থেকে মগবাজার রেল ক্রসিং এলাকার মানুষ মাশুল দিচ্ছেন এই অসম্পূর্ণ কাজের। কাজ বন্ধ করে দিছে, এখন আদৌ হবে নাকি এটা আসলে সন্দেহজনক। এই কাজটা হচ্ছিল, আমরা আশীর্বাদই নিয়েছিলাম, কিন্তু এটা এখন অভিশাপে দাঁড়ায় গেছে। একবারে যে টোটাল বন্ধ হয়ে গেছে তা কিন্তু না, সন্ধ্যার পরে এই জায়গায় থাকাই যায় না, মশা বিল করে এই জায়গায়। বলি হচ্ছে প্রাণ প্রকৃতিও, যার প্রমাণ হাতিরঝিলের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পেছনের অংশ। দুর্গন্ধ আর দূষণে এসব এলাকায় বেড়েছে মশার উপদ্রবটাও। এমনকি মগবাজার রেল ক্রসিং থেকে কুতুবখালী অংশের তৃতীয় ধাপের শুরু হওয়া কাজ দীর্ঘদিন পড়ে থাকায় অভিযোগ আছে সেখান থেকে চুরি হয়েছে নির্মাণ সামগ্রীও। পাইলিং হয়েছে এবং কয়েকটা পিলারের কাজ করছে, এটা হয়েছে। এই পুরো সাইড টিন দিয়ে বেড়া ছিল, তাহলে টিন সবাই খুলে নিয়ে যায়, কেউ বাধা করে না। টিনগুলো তো আগে দেখছি, এখন ইদানিং নাই, খুব দুর্ভোগ মানুষের। এবছর অর্থাৎ 2025-এর জুন মাসের মধ্যেই কিন্তু এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটি শেষ হয়ে যাবার কথা। তবে সে কাজ যে সহসাই শেষ হচ্ছে না তা দেখাই যাচ্ছে। আর এ ধরনের প্রকল্পের মেয়াদ বেড়ে গেলে তার খরচও যে বেড়ে যায় তা কিন্তু বলাই বাহুল্য। প্রকল্পের বাজেটের সঙ্গে এমন সময়ক্ষেপণ চাপ বাড়ায় জনগণের উপরও। তাই দ্রুত সময়ে প্রকল্প বাস্তবায়নে বাদ সাধছেন যারা, তাদের মুখোশ উন্মোচন করা জরুরি বলে মত বিশ্লেষকদের। শুরু হওয়ার পরে কোনো ধরনের অপচয় যাতে না হয়, কোনো ধরনের সময় ক্ষেপণ যাতে না হয় সেটা নিশ্চিত করতে হবে এবং এই ক্ষেত্রে প্রকল্প পরিচালকের ক্ষমতায়নটা বেশি করা দরকার। এবং ভবিষ্যতে যদি এ ধরনের কোনো সময় নষ্ট হয় বা কোনো দুর্ভোগ হয়, সেক্ষেত্রে যে কারণে যার খামখেয়ালিতে এই সমস্যা হচ্ছে তাকে অবশ্যই আইনের আওতায় বা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যদিও এরই মধ্যে প্রশাসনিক জটিলতা দূর হয়েছে, শুরু হয়েছে নতুন করে কর্মী নিয়োগও। আসছে বছর 31 ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করার কথা জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। এমনকি পরিবেশকে গুরুত্ব দিয়ে পান্থকুঞ্জ অংশের জটিলতা নিরসনের আশ্বাস দিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক। সমন্বয়ের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। গাছ কাটার ফলে যে ক্ষতিটুকু হচ্ছে সেটা পুষিয়ে নেওয়ার জন্য আমাদের বিকল্প কাজ রয়েছে। ডিসেম্বর 2026 পর্যন্ত আছে। আমরা আশা করছি যে এর মধ্যে আমরা একটা তাৎপর্যপূর্ণ পর্যায়ে যেতে পারব। দীর্ঘ এক যুগ আগে শুরু হওয়া এই এক্সপ্রেসওয়ে প্রকল্পের পূর্ণাঙ্গ সুফল এখনো পাচ্ছে না ঢাকাবাসী। তাই তো নতুন এই প্রতিশ্রুতি কতটা সময় মতো বাস্তবায়িত হবে সেটাই এখন নগরবাসীর বড় প্রশ্ন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ফেনীতে ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে নদীর বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার 30টি গ্রাম প্লাবিত হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ড জানায়, মঙ্গলবার রাত 10টা পর্যন্ত 13.92 মিটার উচ্চতায় পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে। পানির তোড়ে ভেঙে গেছে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের 14টি স্থান। এতে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। অনেকে ঘরবাড়ি ছেড়ে ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। জেলা প্রশাসক জানায়, ফুলগাজীতে 32টি মাধ্যমিক বিদ্যালয় ও 67টি প্রাথমিক বিদ্যালয় এবং পরশুরামে 32টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে শুকনো খাবার, রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া খোলা রয়েছে কন্ট্রোল রুম। বর্ষা মৌসুমে ভাঙন শুরু হয়েছে পদ্মা ও যমুনায়। রাজশাহী অঞ্চলে ঝুঁকিপূর্ণ এলাকায় হয়নি স্থায়ী বাঁধ নির্মাণ কাজ। এতে ভাঙন শুরু হওয়ায় আতঙ্কিত নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চিহ্নিত করে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। গত 2 সপ্তাহ ধরে হুহু করে বাড়ছে পদ্মা নদীর পানি। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমতলা, নগরীর পঞ্চবটী থেকে তালাইমারি, চারঘাটের টাঙ্গন ও বাঘার বিভিন্ন পয়েন্টে নেই স্থায়ী শহর রক্ষা বাঁধ। ফলে বর্ষা মৌসুমে অস্থায়ী এসব বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এদিকে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের সদর, কাজীপুর ও শাহজাদপুর উপজেলার বেশ কিছু এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। গত কয়েকদিনের অব্যাহত ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে মূল বাঁধের বেশ কিছু অংশ। বগুড়ার সারিয়াকান্দি, ইছামারা 1 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। এতে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা দেবীনগর এলাকায় ভাঙনে আতঙ্কিত নদীপাড়ের মানুষ। পোকামাকড় ঢুকে যায়, থাকতে পারি না, বুক পর্যন্ত পানি হয়ে যায়। আমাদের ঘর বাড়ি নিয়ে দেখা যায় আমরা বাল বাচ্চা নিয়ে আপনার ঘুমিয়ে আছি, দেখা যায় আপনার নিয়ে চলে গেল। বান দেয় না, বহুদিন থেকেই তো দেয় না, ওদিকে দেওয়া হয়েছে, ওদিকে দিছে সব, আমার এখানে বাদ আছে। পানি অনবর যদি উপযোগ কাজটা আঙ্গের করে তাহলে আঙ্গের হয়তো এখানে একটু আশ্রয় আমরা পাইতে পারি। বিভাগের মধ্যে নদী তীরবর্তী জেলাগুলোতে ভাঙন ও বাঁধ চরম ঝুঁকিতে থাকা সত্ত্বেও স্থায়ী বাঁধ নির্মাণে কাজ করছে না পানি উন্নয়ন বোর্ড। দুই একটি পয়েন্টে লোক দেখানোর জন্য বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হলেও তা কোনো কাজে আসছে না। বারবার আমরা পানি উন্নয়ন বোর্ডকে বলছি, মানে আমরা তো এককভাবে অনেকজনভাবে বলি, কিন্তু আমাদের জন্য কোনো ব্যবস্থাই নিচ্ছে না। বস্তা ফেলা কোনো কাজ হয় না, আমরা কোনে যাবো, রাইতে তাঙ্গের ঘুম নাই। মানে 4 করে বস্তা ফেলা আর চলে জায়গা, আর এর থেকে ঘর দুয়ার আপনার সুবার পাই না। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। ভাঙন প্রবণ ওই এলাকা, আমরা সবসময় ওখানে নজরদারি করতেছি এবং লাঞ্চিং এখন যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা জিও ব্যাগ ডাম্পিং করতেছি। ইতিমধ্যে আমাদের বেশ কিছু জায়গায় আমরা জিডি করেছি, অনেকটাই কমে গিয়েছে। তারপরে যে বিচ্ছিন্নভাবে দুই একটি ঘটনা আছে সেটা আমরা সাথে সাথে জেলা প্রশাসনের সমন্বয়ে কাজ করে থাকি। প্রকল্পটা বাস্তবায়ন হলে কামালপুর এলাকায় যে ভাঙন প্রবণ 4 কিলোমিটার এলাকা রয়েছে সেটা পুরোপুরি ভাঙন মুক্ত হবে বলে মনে করি। বিভাগে ঝুঁকিপূর্ণ প্রায় 250 কিলোমিটার নদী তীরের মধ্যে 120টি স্থানে 2000 কোটি টাকা ব্যয়ে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বগুড়ার সারিয়াকান্দির কামালপুর ইউনিয়নে যমুনা নদীর ডান তীরে ভাঙনের হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণের মূল বাঁধ। সবকিছু হারানোর আশঙ্কায় আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। পানি উন্নয়ন বোর্ডের দাবি, ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। রুদ্ররূপে যমুনা 1 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। ঠেকাতে নদী তীরে ফেলা কোটি টাকা জিও ব্যাগও বিলীন হয়ে যাচ্ছে। 2 বছর আগে ভয়াবহ ভাঙনে বগুড়া সারিয়াকান্দির কামালপুরের ইছামারা ও ফকিরপাড়ায় শতবিঘা ফসলি জমি, বসতবাড়ি ও অবকাঠামো বিলীন হয়ে যায়। সেই সময় ভাঙন ঠেকাতে নদীর তীরে 12 কোটি টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলা হয়। এতেও পরিস্থিতির উন্নতি হয়নি। গত 1 সপ্তাহে গোদাখালী থেকে দড়িপাড়া পর্যন্ত 1 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। এতে হুমকির মুখে পড়েছে নদীর মূল বেড়িবাঁধ। চরম আতঙ্কে স্থানীয়রা। একদিনে ওখানে না হলো 2 বিঘা জমি একদিনে ভাঙছে, মানে খালি হোমমুতকে দেবে আছে। ভাঙনের কারণে পশু পাখি হোক, সাধারণ মানুষ হোক, এদের যে মানে অমানবিক জীবন যাপন করে এরা কাজটা করে, তাহলে আমরা পানি উন্নয়ন বোর্ড বলছে বেড়িবাঁধ থেকে ভাঙন দূরত্ব মাত্র 300 মিটার। এতে উজানো ভাটির দিকে নদীর তীরের 4.5 কিলোমিটার এলাকা পুরোপুরি ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত। স্থায়ী সমাধানে 1750 কোটি টাকা ব্যয়ে নদীর তীর রক্ষায় একটি প্রকল্প হাতে নেওয়া হবে। স্থায়ী ব্যবস্থা হিসাবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেই প্রকল্পটা স্টাডির ভিত্তিতে করা হয়েছে। প্রকল্পটা বাস্তবায়ন হলে পুরোপুরি ভাঙন মুক্ত হবে বলে মনে করি। যমুনা নদীর বেড়িবাঁধ ভেঙে গেলে বগুড়া ও সিরাজগঞ্জের অন্তত 5 উপজেলার ফসলি জমি ও অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ভরা মৌসুমে নেই চালের সংকট, তারপরও নওগাঁর পাইকারি মোকামে মাস জুড়ে অস্থির চালের দাম। বস্তা প্রতি 400 থেকে 450 টাকা বাড়তি দর, কেজিতে বেড়েছে 5 থেকে 8 টাকা পর্যন্ত। মৌসুমের শুরুতে কম দামে ধান কিনে মজুত করায় তৈরি হয় কৃত্রিম সংকট। মিল পর্যায়ে অভিযানে বের হয় মজুত ধান ও চাল। কৃষক নেতারা বলছেন, মাস জুড়ে ব্যবসায়ী ও মিলারদের এ মজুত প্রক্রিয়ায় ভোক্তার পকেট কেটেছে প্রায় 1.25 কোটি টাকা। জেলা প্রশাসক বলছেন, মজুদ ভাঙতে প্রশাসন তৎপর রয়েছে। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। চালের ভরা মৌসুম, তাই বস্তায় বস্তায় চাল ও ধানে ঠাসা মিলের গুদাম। তবে মাস জুড়েই বাজারে অস্থির চালের দর। নওগাঁর মোকামে বস্তাপ্রতি দর বেড়েছে 400 থেকে 500 টাকা পর্যন্ত। যদিও গেল বুড়ো মৌসুমে জেলায় ধানের ভালো ফলন ছিল, তারপরও হঠাৎ চালের বাড়তি দরে বিপাকে ভোক্তারা। চলতি মাসে প্রতি কেজি চালে দাম বেড়েছে 5 থেকে 8 টাকা পর্যন্ত। ভোক্তাদের অভিযোগ, কৃত্রিম সংকট দেখে অধিক মুনাফার সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। প্রতি কেজি প্রায় 8 টাকা বৃদ্ধি,
এটা একটা অস্বাভাবিক ব্যাপার। রাগবাবুয়ালকে ধরার জন্য আমার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। জেলার অব্যবহৃত মিলগুলো ধান ও চাল মজুদের ডিপো হিসেবে ব্যবহার করছেন মিলার ও ব্যবসায়ীরা। চালের বাড়তি দরের লাগাম টানতে আইন শৃঙ্খলা বাহিনী মজুদ বিরোধী অভিযানে নেমেছে। মাস জুড়ে চলা চালের অস্থির বাজারে ভোক্তার কাছ থেকে প্রায় অর্ধশত কোটি টাকা নওগাঁর মোকামের মিলারদের পকেটে গেছে বলে মনে করছেন কৃষি বিশ্লেষকরা। কর্পোরেট ব্যবসায়ীরা এই জায়গাটাকে ব্যবহার করছে, এই এজেন্সিদেরকে ব্যবহার করে, মিলারদেরকে এজেন্সি হিসেবে ব্যবহার করে মূলত পুরা ধানের বাজারটা তারা নিয়ে এসেছে। কৃষকেরা ধান চাষ করে নিঃস্ব হয়ে যাচ্ছে, অপরদিকে এখানকার বড় বড় ব্যবসায়ীরা ধান থেকে চাল করে তারা লুটপাট প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। গেল বুড়ো মৌসুমে অনুকূল আবহাওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান কৃষকের ঘরে উঠেছে বলছে কৃষি বিভাগ। অনুকূল আবহাওয়া বিরাজমান থাকায় এবং রোগবালাই আক্রমণ গত বছরের তুলনায় কম হয় এবছর প্রায় 8,71,655 মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে। তবে চালের দর বাড়ানোর খোঁড়া যুক্তি ব্যবসায়ীদের, আর সুযোগ সন্ধানে ধান চাল ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যবস্থা নিতে প্রশাসন কাজ করছে দাবি জেলা প্রশাসকের। যারা কর্পোরেট ব্যবসা করে তাদের রেট কিন্তু অনেক বেশি, ওখানে এমআরপি লিখে তারা বাজারে বিক্রি করছে, অথচ মিলের রেট কিন্তু অনেক কম। বেশিরভাগই ব্যবসায়ী তারা ছদ্মনামে তার নিজস্ব গোডাউন বাদ দিয়ে ভিন্ন কোনো গোডাউনে তারা এরকম করছে। তো এগুলা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটা ভেরিফাই করি এবং তারপরে অভিযানগুলো পরিচালনা। জুন জুলাই মাসে জেলার মিল পর্যায়ে মজুদ বিরোধী অভিযানে 13 প্রতিষ্ঠানে অতিরিক্ত ধান ও চাল মজুদের কারণে 7,12,000 টাকা জরিমানা ও 4 ব্যবসায়ীকে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। রাজশাহীতে বিলের নিচু ফসলি জমিতে মাছ চাষের জন্য নির্বিচারে খোঁড়া হচ্ছে পুকুর। টানা বর্ষায় এসব পুকুরের কারণে জলাবদ্ধতা তৈরি হওয়ার ব্যাহত হচ্ছে আবাদ, কমছে ফসলি জমি, কৃষকদের জীবন ও জীবিকা পড়ছে হুমকিতে। তাদের অভিযোগ, অবৈধভাবে পুকুর খননে জড়িত রাজনীতিবিদ ও প্রভাবশালীরা। মাঝে মধ্যে প্রশাসন অভিযান চালালেও পুকুর খোঁড়া বন্ধের নজির নেই। হাবিবুর রহমান পাপুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। দিনে বন্ধ থাকলেও রাতের আধারে এক্সকেভেটর দিয়ে খোঁড়া হয় পুকুর। গত 15 দিন ধরে রাজশাহীর বাঘার, নওটিকা, আরিফপুর বিলে অন্তত 4টি পুকুর খননের কর্মযজ্ঞ চলছে। স্থানীয় কৃষকের দাবি, এরই মধ্যে বিলের 70% জমি হয়েছে পুকুর। এতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় বিলম্বিত হচ্ছে ধানের আবাদ। 3 ফসলি জমি পড়ে থাকছে অনাবাদি। এই অবস্থা এখন ধরেন যে পুকুর আলারা পুকুরে মাছ করছে, আবাদের সংখ্যা হচ্ছে না। বিলে পানি আটকা যায় পুকুরের লেগে, এই কারণে মানে ধান আবাদ হয় না। তানোরের হাটদহে প্রকাশ্যে চলছে শতবিঘা জমিতে পুকুর খনন। বাগমারার নিমাই বিলে 60 বিঘা কৃষি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে জেলা আদালতে মামলা ও উচ্চ আদালতে রিট পিটিশন করলেও তা বন্ধ হয়নি। পবা, মোহনপুর, চারঘাট, দুর্গাপুর সহ জেলার 9 উপজেলায় গত ডিসেম্বর থেকে চলতি জুনে বর্ষার পানি জমা হয় এমন বিস্তীর্ণ বিলগুলোতে শত শত বাণিজ্যিক পুকুর ও মৎস্য খামার তৈরি হয়েছে। পুকুরের উঁচু পাড় বর্ষার পানির স্বাভাবিক প্রবাহ বাধা করায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। পারাপার হইতে পারছে না, যে কারণে পানি জমে থাকছে। এই পুকুর দিয়ে না, সব পুকুর ক্ষেত্রে বাধা দিছে তারা, ফলাফল কিছুই আসেনি। পুলিশ আসলে টাকা ঘুষ লিয়া চলে যায়, ওই ভেকুর খসালে আছে, আবার টাকা দেয় থানার থানে, আবার আইসি দেখতে পুকুর খুনতে থাকে। বিশেষজ্ঞ ও কৃষকরা বলছেন, রাজশাহীর বিলগুলোতে খুব অল্প ফসলি জমি পুকুরে রূপান্তর হতে বাকি। খননের সঙ্গে জড়িত রাজনীতিবিদ ও প্রভাবশালীরা। প্রশাসনের অভিযানে অল্প সময়ের জন্য খনন থামলেও তা পুনরায় চলে পুরোদমে। নতুন যারা এখন আসছে আমলিক তো পলাতক, পরে যারা আসছে তারা সাজস করে কাজ করছে। উপজেলা প্রশাসন বলছে, অভিযানের পরও বন্ধ না হওয়ায় এখন তারা নিয়মিত মামলার উদ্যোগ নিচ্ছেন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তাকে নির্দেশনা দিয়েছি যারা এর সঙ্গে জড়িত তাদের তথ্য দিয়ে নিয়মিত মামলা দায়ের করার জন্য। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে রাজশাহীতে 51,500 পুকুর রয়েছে। গত 10 বছরে মাছ চাষের জন্য নতুন খনন করা পুকুরের সংখ্যা 20,000-এর বেশি। তবে কৃষক ও উন্নয়ন কর্মীদের অভিমত, এ সংখ্যা আরও বেশি। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব শহর হিসেবে পরিচিত রাজশাহী, তবে এই শহরের তরুণদের বড় একটি অংশ এখন কর্মসংস্থান সংকটে ভুগছে। প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী স্নাতক পাশ করে দাঁড়ে দাঁড়ে ঘুরলেও মিলছে না চাকরি নামের সোনার হরিণ। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থাকলেও পুঁজি ও সহায়তার অভাবে তা হয়ে উঠছে না।
বিশেষজ্ঞরা বলছেন বড় শিল্প, উদ্যোক্তা সহায়তা এবং বাস্তবমুখী প্রশিক্ষণ ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়। আব্দুস সালামের ক্যামেরায় আলতাফ হোসেনের রিপোর্ট। রায়হান ও সাদিয়া আফরোজ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে দুজনে ছুটছেন চাকরির খোঁজে। নগরের স্থায়ী বাসিন্দা রায়হানকে বেশ কয়েকবার ইন্টারভিউ দিতে যেতে হয়েছে রাজধানী ঢাকায়। টাঙ্গাইলের মেয়ে সাদিয়ারও জুতার তলা ক্ষয় হয়েছে দাঁড়ে দাঁড়ে ঘুরে, তবুও মিলেনি চাকরি নামের কাঙ্ক্ষিত সোনার হরিণ। আমার শহরে থাকলে আমার এখানে বাসায় থেকে একটা চাকরি করা এবং এই জায়গাটাতে আমার যে একটা আনন্দ বিষয় থাকতো সেই জায়গা থেকে আমরা আসলে বঞ্চিত। একজন আনএমপ্লয়েড ইনকাম ছাড়া মানুষ, সে শিক্ষিত, খুবই স্যাড, আমি খুবই ডিপ্রেশন কাজ করে আমার মধ্যে। শুধু রায়হান বা সাদিয়া নন, রাজশাহীর হাজারো শিক্ষিত তরুণ তরুণীর বাস্তবতা আজ এমনই। নেই কোনো বড় শিল্প প্রতিষ্ঠান, গার্মেন্টস হাব কিংবা সক্রিয় কৃষি প্রক্রিয়াজাত শিল্প। ফলে স্নাতক শেষে বহুজন রয়ে যাচ্ছেন কর্মহীন বছরের পর বছর। নিজ শহরে নানা সম্ভাবনা থাকা সত্ত্বেও ছুটতে হচ্ছে রাজধানীতে। সকল চাকরির পরীক্ষা কিন্তু ঢাকা কেন্দ্রিক অনুষ্ঠিত হয়, তো সেক্ষেত্রে দেখা যায় রাজশাহী থেকে আমি দূরবর্তী এলাকা থেকে এখান থেকে ঢাকায় যেতে একটা সর্বনিম্ন কষ্ট আছে। লোনটাকে সহজলভ্য না করে অনেক কষ্টসাধ্য এবং কঠিন করে ফেলছে, এবং এই জন্য আমাদের এইখানে বেকারত্বের হারটাও বেশি এবং নতুন উদ্যোক্তারও সৃষ্টি হচ্ছে না। প্রতি বছর রাজশাহী অঞ্চলে স্নাতক পাশ করেন অন্তত 10 থেকে 15,000 শিক্ষার্থী, কিন্তু নেই কর্মসংস্থান। হাইটেক পার্ক বা উন্নয়ন প্রকল্পগুলো আশার আলো জাগালেও বাস্তবায়ন নেই। সরকারের সদিচ্ছা থাকলেও কার্যকর উদ্যোগের অভাবে সংকট কাটছে না বলে মনে করেন রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি। আমাদের যারা নীতি নির্ধারক আছেন, গভর্নমেন্ট লেভেলে যারা আছেন, তাদেরও চিন্তা করা দরকার যে বাংলাদেশ শুধু ঢাকা কেন্দ্রিক না, বাংলাদেশের যে 64টা জেলা আছে তার মধ্যে রাজশাহী বিভাগ একটা বড় একটা বিভাগ, কিভাবে কি কাজ করা হয় সেদিক থেকে তো গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে। অর্থনীতিবিদদের মতে রাজশাহীর অবকাঠামো উন্নয়ন ও শুধু ঢাকা কেন্দ্রিক নয়, বৈষম্য দূর করে অঞ্চল ভিত্তিক বিকেন্দ্রীকরণ এখন সময়ের দাবি। একই সঙ্গে শিল্প প্রশিক্ষণ এবং উদ্যোক্তা সহায়তা বাড়ানো ছাড়া এই পরিস্থিতি বদলাবে না বলেও মনে করেন তারা। এখানে সরকার একটা ভালো প্ল্যানিং দরকার এবং তাদের সুনজর দরকার। যদি এটা করা সম্ভব হয় তাহলে ডেফিনেটলি এই অঞ্চলের যে বেকারত্ব সমস্যা দূর হবে। শিক্ষা, শান্তি আর সম্ভাবনায় গড়া এই নগরের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলেছে দিন দিন বাড়তে থাকা বেকারত্ব। রাজশাহীর উন্নয়ন যেন শুধু সৌন্দর্য নয়, মাপা হোক কর্মে, উৎপাদনে আর ভবিষ্যৎ নির্মাণে, এমনটি প্রত্যাশা সবার। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারের 120 কিলোমিটারের মধ্যে 117 কিলোমিটারই পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মাত্র 3 কিলোমিটার সৈকতে লাইফগার্ড থাকলেও তাও হাতে গোনা কয়েকজন। এতে কক্সবাজারে সাগরে ডুবে পর্যটক মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এমনকি পর্যটকদের সমুদ্র স্নানে উদ্ধারে নেই কোনো ডুবুরি দল। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের প্যাচারদ্বীপ সমুদ্র সৈকতে পর্যটকদের আনাগোনা খুব একটা হয় না, তাই নেই লাইফগার্ড সেবা। এই প্যাচারদ্বীপ সমুদ্র সৈকতে মঙ্গলবার গোসলে নেমে মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাবাবের। এখনও হদিস নেই অপর দুই শিক্ষার্থী অরিত্র হাসান ও আসিফ আহমেদের। নিখোঁজ দুজনকে উদ্ধারে তৎপরতা চালায় প্রশাসন, তবে উদ্ধারে নেই তাদের কোনো ডুবুরি দল। শুধুমাত্র জেটস্কি নিয়ে চলে তল্লাশি কার্যক্রম। সাগরে যদি কোনো লোক ডুবে যায়, তারা সাগরের কিছু সময় পরে বা তারা জোয়ারের সময় ভেসে আসে, সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করা যাবে তারা ভেসে আসছে কিনা। এটা এছাড়া জানেন যে আমাদের সমুদ্রে আসলে ডুবুরি টিম নাই। সাগর উত্তাল, স্রোতের টানও বেশি। সমুদ্র স্নানে সতর্কতা হিসাবে বালিয়াড়িতে টাঙানো হয় লাল পতাকাও, কিন্তু অনেকেই মানেন না নির্দেশনা। এতে দুর্ঘটনা ঘটছে বলছে ট্যুরিস্ট পুলিশ। এইরকম বিপদ সংকেত যখন হবে, এই অবস্থায় যদি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলবো যে এই নির্দিষ্ট সময়ের জন্য যেন বিচে নামা বন্ধ রাখে। এদিকে সমুদ্র সৈকতে লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে লাইফগার্ড কর্মী থাকলেও তা হাতে গোনা। নেই পর্যাপ্ত উদ্ধার সরঞ্জামও। লাইফগার্ড সংস্থা বলছে আরও কিছু পয়েন্টে পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় লাইফগার্ড সেবার আওতায় আনা প্রয়োজন। বিভিন্ন পয়েন্টে আমাদের দক্ষ পর্যটক থাকা দরকার, যাতে করে সেখানে প্রয়োজন পড়লে রেস্কিউ করতে নেমে যায়। লাইফগার্ড সংস্থার তথ্য মতে গেল 10 বছরে সমুদ্রে গোসলে নেমে মৃত্যু হয়েছে 61 জনের, আর জীবিত উদ্ধার করা হয়েছে সহস্রাধিক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সকালের সময়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
দফায় দফায় বৈঠকেও মৌলিক সংস্কারে একমত হতে পারছে না দলগুলো। দ্বিতীয় ধাপে 15টির মধ্যে ঐক্যে পৌঁছেছে মাত্র 7টিতে। চলতি মাসেই জাতীয় সনদ তৈরির আশাবাদ। বন্ধ করে দিছে, এখন আদৌ হবে নাকি এটা আসলে সন্দেহজনক। এই কাজটা হচ্ছিল আমরা আশীর্বাদই নিয়েছিলাম, কিন্তু এটা এখন অভিশাপে দাঁড়ায় গেছে। এবং ঢাকা এলিভেটেডের পূর্ণাঙ্গ সুবিধা পেতে আরও প্রায় 1.5 বছরের অপেক্ষা। প্রশাসনিক জটিলতা কেটে যাওয়ায় আবারও কর্মী নিয়োগ শুরু। চালু হলো রাজধানীর যানজট নিরসনের। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।